বিভিন্ন সময়ে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন এলাকাতে গিয়ে সাধারণ মানুষের সাথে যোগাযোগ করি, কথা বলি, তাদের মতামত, তাদের অভাব অভিযোগগুলো আমি শুনি। এখন কাটারাঙ্গা ভোগালী 2 নম্বর অঞ্চলের অন্তর্গত 170 নম্বর বুথে উপস্থিত হয়ে আজ সেখানকার মানুষের সাথে মত বিনিময় করব, সাথে সাথে কি অভাব অভিযোগগুলো আছে সেইগুলো শুনবো। আর আমি সাধারণতভাবে জনসংযোগ নিবিড়ভাবে একটু করার পক্ষপাতী, মানে কম লোককে নিয়ে জনসংযোগ করার আমি পক্ষে। কেন কম লোককে জনসংযোগ করার পক্ষে এটা আপনাদের ভাবতে হবে। কারণ জনসভা করলে লোক দেওয়ার জায়গা, লোক ধরার জায়গা থাকে না, মানে এত লোক হয়ে যায়। সেখানে গিয়ে সাধারণ মানুষ একজন আমার কাছে সহজে এসে পৌঁছাতে পারে না, তার সমস্যা, তার অভাব অভিযোগ আমাকে জানাতে পারে না। ভিড় সব, তারপরে আমাদের নেতারা সবাই আমার কাছে ভালোবাসার মানুষ। সেই জন্য আমি নিবিড়ভাবে করি, এই জন্যই অল্প লোক এই জন্যই করি। সেখানকার মহিলারা, পুরুষেরা, বয়স্করা সহজেই যাতে এসে আমাকে তাদের সমস্যার কথা জানাতে পারে। আমাদের অফিস আছে, এমএলএ কার্যালয় আছে, আপনারা জানেন সেটা মাঝেরাইট গ্রামে শানপুকুর অঞ্চলে। আমি ওখানেও সবসময় বসতে পারি আর আপনাদের বলে দিতে পারি যে আমি অফিসে আছি, চলে আসুন। কিন্তু দুটো শ্রেণীর মানুষ যেতে একটু তাদের কষ্টকর হবে। একটা হচ্ছে বয়স্ক লোকেরা, দ্বিতীয় হচ্ছে আমার মা বোনেরা। এদের যেতে আসতে একটু সমস্যা হবে। সেই জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন বুথে ছুটে যাই, তাদের সাথে কথা বলি। আজকে কাটারাঙ্গা বুথে এসেছি, আপনাদের সমস্যার কথা শুনবো। আমার তাৎক্ষণিক সমাধান করার হলে আমি তাৎক্ষণিক সমাধান করব, অন্যথায় কিভাবে গেলে সমাধান হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলে দেব। এসে দেখছি যখন এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছে, এত মানুষের সমাগম হয়েছে, তাহলে আমি আপনাদের কাছে কয়েকটি বিষয়ে আমি চর্চা করতে চাই। আপনারা কি শুনতে চান? যারা শুনতে চান একটা হাত তুলে দেখান তো। আপনারা শুনতে চান? মায়েরা আপনারা শুনতে চান? উপরে যারা আছে, তো বর্তমান বিষয়ে আমাদেরকে তো সজাগ থাকতে হবে, আমাদেরকে একটু চোখ কান খুলে চলতে হবে। কারণ কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকালে হবে না, নিজের কানে হাত দিয়ে দেখতে হবে। এখন সময় এসেছে, সময় এসেছে যে আমাকে দেখতে হবে, বাজি একটু দেখে নিতে হবে যে নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান। যখন মনে হচ্ছে উনি বলছেন নকল হইতে সাবধান, তারপরে এই হয়তো আসল হবে, কিন্তু মালটাই তো নকল। সে নকলের উপরে লেখা আছে নকল হইতে সাবধান। তো যে পশ্চিমবাংলাতে বিজেপির চাষ করালো, যে পশ্চিমবাংলাতে বিজেপিকে ডেকে নিয়ে আসলো, যে পশ্চিমবাংলাতে বিজেপিকে ফান্ডে লেগে লড়াই করবার কথা বলেছিল, তাকে সেই নাকি এখন বলছে নাকি বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। তাই আপনাদের বলবো, এখন আমরা যে সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি, খুবই ডিফিকাল্ট টাইম আমি মনে করছি। একদিকে বিজেপির সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে, হিন্দু মুসলমান দলিত আদিবাসী খ্রিস্টান যে আমাদের মধ্যে ঐক্য ভাতৃত্ব ছিল সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পর্বসম দুর্নীতি, এই দুয়ের জাতাকলে পড়ে বাংলার মানুষ আজকে মানে শ্বাস নিতে তারা
সক্ষম সঠিকভাবে হচ্ছে না। কদিন আগে দুর্গাপুর মেডিকেল কলেজে, দুর্গাপুরে একটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের একটি ছাত্রী গ্যাং রেপের শিকার হয়েছে। আমি দেখলাম আমার রাজ্যের মাননীয় বলছেন রাত্রিতে বেরোতে তাদের মানা করছে। এটা কি সমাধান? কোন মহিলা যদি দিনের বেলায় গ্যাং রেপের শিকার হয় বা রেপ হয়, তাহলে তো বলে দেবে দিনের বেলা মহিলারা তোমরা বার হবে না। এটা কি সমাধান? কিন্তু আমরা কি দেখলাম, নির্লজ্জের মতো এই ধরনের কথা বলে দিচ্ছে। আর যারা রেপ করেছে, যদিও বিএনএস এর নতুন আইন অনুযায়ী যারা আক্রান্ত হচ্ছে বা যারা আক্রান্ত করছে তাদের নামটা সেইভাবে নিতে নিষেধ আছে, তারপরেও বলছি যারা রেপ করেছেন তাদের পরিচয়কে তুলে আজকে বর্বর বিজেপি সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। আমার প্রশ্ন এখানে, তাহলে বিজেপি নেতাদেরকে বলতে চাই, যখন তিলোত্তমা আমাদের বাড়ির মেয়ে কার্যকর হসপিটালে তাকে খুন করে রেপ করানো হলো, তখন তো আপনি ধর্ম নিয়ে চর্চা করলেন না। কদিন আগে রামপুরহাটে একটি আদিবাসী মহিলাকে রেপ করে টুকরো টুকরো করে তাদেরকে বিভিন্ন জায়গায় ফেলে দিল। যে রেপ করলো, যে গ্রেফতার হয়েছে, তার ধর্ম নিয়ে তো চর্চা করলেন না। আজকে কেন করছেন? এরা হচ্ছে শুকুর। এই ধরনের কিছু হবে, ধর্ম নিয়ে তারা উত্তেজনা ছড়াবে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, আপনাদের মাধ্যমে এখানে যারা এমপির লোক আছেন, আইবির মাধ্যমে রাজ্য সরকারকে জানাতে চাই যে যে পিরিয়ড আছে 90 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার, 90 দিনের মধ্যে চার্জশিট দেন এবং দেওয়ার সাথে সাথে 90 দিন অতিক্রান্ত হয় চার্জশিট দেওয়া, যত দ্রুত সম্ভব চার্জশিটের ব্যবস্থা করুন। এই কাণ্ডের সাথে যারা যারা যুক্ত, দেখার প্রয়োজন নেই, তাদেরকে ফাঁসির ব্যবস্থা করুন এবং প্রকাশ্য রাস্তায় ওই সমস্ত ধর্ষকদের ফাঁসির ব্যবস্থা করা হবে। এটা বলবো, আমার একটা পরিচয় আছে, ধর্মীয় পরিচয়। তো ইসলামিক আইন আছে, সেটা ইসলামিক কান্ট্রির জন্য, এটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমি একজন আইনসভার সদস্য, ওই আইন এখানে প্রযোজ্য হোক, এটা আমি কোনোদিন বলতে পারি না, আর বলবো না। কিন্তু জানিয়ে দিতে চাই, যদি এটা কোনো ইসলামিক রাষ্ট্র হতো, ওকে কলা পর্যন্ত হতে পাথর ছুঁড়ে ছুঁড়ে ওই ধর্ষকদের কি হতো? মৃত্যুদণ্ড দিত। যদি এটা ইসলামিক রাষ্ট্র নয়, প্রশ্ন এখানে আসবে না। এটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমি গণতান্ত্রিক রাষ্ট্রের একটা স্টেটের আইনসভার সদস্য। আমার সংবিধান যেটা রাইট দিয়েছে যে পানিশমেন্ট বিএমএসএস বা আইপিসি সিআরপিসি ছিল, এখন সেটা যদি চেঞ্জ হয়ে গেছে, সেই অনুযায়ী ওর মৃত্যুদণ্ড দেওয়া হোক, ওকে ওদেরকে প্রকাশ্যে রাস্তায় দাঁড় করিয়ে ফাঁসি দেওয়া হোক, এই দাবি আমরা এখান থেকে তুলছি। ওখানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বিষয় জানতে পাচ্ছি, কেউ বলছে ওখানে যারা ধর্ষণ করেছেন তাদের সবার ধর্মীয় পরিচয় নাকি মুসলিম। আবার অনেক মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি অনেক যারা ধর্ষণ করেছে মুসলিম এবং হিন্দু সমাজের মধ্যে যারা ধর্মীয় পরিচয়। সেই বিতর্কে আমি যাব না। আমি এতটুকু কথাই বলবো, শুভেন্দু অধিকারীকে বলবো, যদি সৎ সাহস থাকে, নওশাদ সিদ্দিকী যে কথা বলছে, কালকে আপনি একটা বক্তব্যের মাধ্যমে বলবেন। আজকে আমি এখান থেকে ওই সমস্ত পরিবারগুলোকে বলতে চাইছি, যাদের পরিবারের পুরুষ সন্তান অভিযোগ আছে এই কাজের সাথে যুক্ত, যদি ওরা সত্যি দোষী হয়, ফাঁসিতে চড়িয়ে দিক। ফাঁসিতে চড়ানোর পরে যে লাশ হবে, তাই আমি অনুরোধ করবো এই এলাকার মানুষজনদেরকে, লোকাল কবরস্থানে ওদের দাফনের ব্যবস্থা আপনারা করবেন না। যেই ধর্ষণ কাণ্ডের সাথে যারা যুক্ত আছে, পেপারের মাধ্যমে যতটুকু দেখতে পাচ্ছি নন মুসলিম আছে, তাহলে তাকে লোকাল জায়গায় দাও করতে বারণ করতে বলতে পারবেন? এই হিম্মত আছে শুভেন্দু অধিকারীর? এই হিম্মত নাই, ওরা শুধু হিন্দু মুসলমান লড়াতে চাইছে। তা আমি আপনাদের বলবো যে আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি হিন্দু মুসলমানের ঐক্যকে বিনষ্ট করতে চাইছে, আর অপরদিকে এই চোরেদের তৃণমূল এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে। তাই আমাদের লড়াই একদিকে যেমন শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে, ঠিক সাথে সাথে অপরদিকে এই চোরেদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আছে অনেক গল্প শোনাচ্ছে, ভালো কথা, গল্প শুনতেও ভালো লাগছে।
তবে গল্প যেদিন বাস্তবে হবে আমিও সেদিন ধন্যবাদ জানাবো। কারণ এদের নেত্রী 2021 সালে নির্বাচনের সময় বলেছিল ডবল ডবল চাকরি দেব। আমি তো অবাক, ডবল ডবল চাকরি আবার কিরকম ব্যাপারে? একটা চাকরি পেতে গেলে জুতো ছিঁড়ে যাচ্ছে, ডবল ডবল চাকরি। কি দেখলাম 2021 নির্বাচনে মানুষ তৃণমূলকে ম্যান্ডেট দিয়েছিল, অনেক জায়গায় অনেক দুর্নীতি হয়েছে, তারপরেও সার্টিফিকেট তাদের হাতে আছে। ডবল চাকরি তো দেওয়া দূরের কথা, যারা বৈধ পন্থা অবলম্বন করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের চাকরিও বাতিল হয়ে গেল এই তৃণমূলের আমলে। জানেননি 26,000 চাকরি বাতিল হলো।